বাঁশের চেয়ে যেমন কঞ্চি বড়, তেমনি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের অন্তর্বর্তী সরকারের কাছে ভোটের চেয়ে গণভোট বেশি প্রিয়। অন্যদিকে সরকারের মিত্র দলগুলো ব্যস্ত লেভেল প্লেইং ফিল্ডের নামে আসন বন্টন সমঝোতা নিয়ে। রেফারি নিজেই খেলোয়াড় হয়ে যাওয়ায় যাদের জন্য ভোট, সে জনগণের মধ্যে অবশ্য ভোট হোক আর গণভোট কোনোটি নিয়ে বিন্দু মাত্র আগ্রহ নেই। সূত্রগুলো বলছে, ভোটের নাটকে সরকার ও সরকারি মিত্রদের চিন্তা হলো দুটি। প্রথমটি হলো বিদেশি শক্তিগুলো এমন নিয়ন্ত্রিত ভোটকে কিভাবে দেখছে, আর দ্বিতীয়টি হলো নির্বাচনের আগে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ কি করবে। আওয়ামী লীগ নিয়ে সরকারের চিন্তা হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণ হলো বিদেশি দেশ ও সংস্থার প্রতিনিধিদের সাথে গত কয়েক সপ্তাহে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের বেশ কয়েকটি বৈঠক হয়েছে। এসব বৈঠকের পরপরই 17 জানুয়ারি ভারতের দিল্লির প্রেস ক্লাব অফ ইন্ডিয়ায় আওয়ামী লীগের 2 সাবেক মন্ত্রী সংবাদ সম্মেলন করেছে। এর মধ্যে প্রচার করা হচ্ছে আগামী শুক্রবার 23 জানুয়ারি দিল্লিতে সাংবাদিকদের জন্য আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য দিবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে আমরা নিশ্চিত হতে পেরেছি, সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ বা বাংলাদেশের গণতন্ত্র বাঁচাও শীর্ষক অনুষ্ঠানটি দিল্লিতে হলেও শেখ হাসিনা ওই অনুষ্ঠানে সশরীরে থাকবেন না। সেই অনুষ্ঠানে শেখ হাসিনার একটি অডিও বার্তা প্রচার করা হবে। তবে সূত্রগুলো বলছে, সেই অডিও বার্তার মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এমন কিছু বার্তা দিবেন যেটি গত 1 সপ্তাহ ধরে অনুষ্ঠিত বৈঠকের আলোকেই হবে। প্রশ্ন হলো, শেখ হাসিনা ও তার দল এরই মধ্যে ভোট বর্জনের কথা বলেছেন, তাহলে 23 জানুয়ারি নতুন কি বার্তা দিতে পারেন তিনি? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। 2024 সালের 5 আগস্ট সরকার পতনের পর থেকে আওয়ামী লীগ সভানেত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন দিল্লিতে। সেখান থেকে অডিও বার্তার মাধ্যমে দলীয় নেতাকর্মীদের প্রায় তিনি বার্তা দেন। এ নিয়ে ভারতের কাছে একাধিকবার নালিশও জানায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এতে অবশ্য কোনো লাভ হয়নি। উল্টো ইংরেজি বাংলা মিলিয়ে একাধিক আন্তর্জাতিক ও ভারতীয় সংবাদ মাধ্যমকে ইমেইলের মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনা। সেসব সাক্ষাৎকারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি এই সরকার আমলে মানবাধিকার লঙ্ঘন, সংখ্যালঘু নির্যাতন এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর নিপীড়ন সহ একাধিক ইস্যুতে তিনি মন্তব্য করেছেন। প্রায় সবগুলো সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন তার দল আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে চায়, কিন্তু আওয়ামী লীগের জনপ্রিয়তায় ভয় পেয়ে সরকার আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করে ভোটের মাঠ থেকে বাইরে রেখেছে। কিন্তু অডিও বার্তা কিংবা ইমেল সাক্ষাৎকার দিলেও শেখ হাসিনাকে গত 17 মাসে সশরীরে দেখা যায়নি কিংবা ভিডিও বার্তাও দিতে দেখা যায়নি। ভারতীয় এক সাংবাদিকের ভিডিও বার্তা থেকে প্রচারিত হয়েছে 23 জানুয়ারি শেখ হাসিনা সশরীরে সাংবাদিকদের জন্য আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তবে দিল্লির একাধিক সূত্রে আমরা নিশ্চিত হতে পেরেছি শেখ হাসিনা সশরীরে কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না। যে অনুষ্ঠানটির কথা বলা হচ্ছে সেটির শিরোনাম হলো সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ বা বাংলাদেশে গণতন্ত্র বাঁচাও। অনুষ্ঠানটির আয়োজন করেছে দিল্লিতে অবস্থিত ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া। দিল্লির মাথুরেতে এই অনুষ্ঠানটি হবে। সেখানে সশরীরে হাজির থাকবেন হিউম্যান রাইটস ওয়াচের মহাসচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ সিদ্দিক, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল। এছাড়া ভার্চুয়াল মাধ্যমে যোগ দেবেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন, সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক সংসদ সদস্য হাবিব মিল্লাত এবং অধ্যাপক SM মাসুম। দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ প্রেস ক্লাবের সভাপতি ডক্টর ওয়াএল আওয়াদ যে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে সেখানে বলা হয়েছে 23 জানুয়ারি সন্ধ্যা 6টা থেকে 7টায় অনুষ্ঠানটি হবে, যেখানে সূচনা বক্তব্য দিবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সেটি হবে তার একটি অডিও বার্তা। এমনকি তিনি অডিও সংযোগে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়ার সম্ভাবনাও কম। দর্শক, এর আগে 17 জানুয়ারি ভারতের দিল্লির প্রেস ক্লাব অফ ইন্ডিয়ায় আওয়ামী লীগের 2 সাবেক মন্ত্রী সংবাদ সম্মেলন করে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়েছে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত 17 মাসে ভারতের মাটিতে এটিই ছিল আওয়ামী লীগ নেতাদের কোনো সংবাদ সম্মেলন।
অবশ্য দলটির অনেক নেতাই ভারতীয় গণমাধ্যমকে নানাভাবে সাক্ষাৎকার দিয়েছেন গত 1.5 বছরের বেশি সময়। যদিও অনুষ্ঠানের আয়োজকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে 17 জানুয়ারির প্রেস কনফারেন্সটি আওয়ামী লীগের ছিল না। সংবাদ সম্মেলনে হাজির ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। অনুষ্ঠানের অন্যতম আয়োজক লন্ডন প্রবাসী ব্যারিস্টার নিঝুম মজুমদার বিবিসি বাংলাকে বলেছেন, হাসান মাহমুদ এবং নওফেল চৌধুরী কেউই আওয়ামী লীগের নেতা হিসেবে ওই সংবাদ সম্মেলনে যাননি। দিল্লিতে 17 জানুয়ারি অনুষ্ঠিত সংবাদ সম্মেলনটির আয়োজক ছিল ইন্টারন্যাশনাল ক্রাইমস রিসার্চ ফাউন্ডেশন বা ICFR নামে একটি সংগঠন ও লন্ডন ভিত্তিক একটি ল ফার্ম। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় বা OHCHR জুলাই আগস্টের বিক্ষোভ নিয়ে যে প্রতিবেদন করেছিল তার একটি রিবেটাল বা জবাবি প্রতিবেদন তৈরি করেছে ICFR নামে এই সংগঠনটি। এর আগে একই বিষয়ে জেনেভাতেও সংবাদ সম্মেলন করা হয়েছিল। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, বাংলাদেশের নির্বাচনের আগে আওয়ামী লীগের 2জন সাবেক মন্ত্রী সশরীরে ভারতীয় গণমাধ্যমের মুখোমুখি হলে যে বাংলাদেশের রাজনীতি নিয়ে প্রশ্ন আসবেই তাও আয়োজকরা জানতেন এবং এর জন্য প্রস্তুত ছিলেন। ভারতের অবস্থানরত আওয়ামী লীগের একাধিক নেতা বিবিসি বাংলাকে বলেছেন, বাংলাদেশের মানুষের কাছে তাদের রাজনৈতিক বক্তব্য পৌঁছে দেওয়ার জন্য ভারতের গণমাধ্যমই সব থেকে উপযুক্ত। তাই দিল্লিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। সংবাদ সম্মেলনে হাজির থাকা বাংলাদেশের সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বিবিসি বাংলাকে বলেছেন, দিল্লির সংবাদ সম্মেলনের সঙ্গে বাংলাদেশে যে 12 ফেব্রুয়ারি নির্বাচন হতে যাচ্ছে তার কোনো সম্পর্ক নেই। তার দাবি, এটি নির্বাচন বা ইলেকশন নয়, এটি একটি সিলেকশন। দর্শক, যদিও শেখ হাসিনা দিল্লি থেকে নেতাকর্মীদের উদ্দেশ্যে অডিও বার্তা দেন এবং আওয়ামী লীগের নেতারা বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দেন, কিন্তু গত 17 মাসে আওয়ামী লীগের কোনো নেতাকে সরাসরি কোনো ধরনের সংবাদ সম্মেলনে দেখা যায়নি। গত বছরের মাঝামাঝি সময় নাগাদ দিল্লির জাতীয় প্রেস ক্লাবে একটি মানবাধিকার সংগঠনের ব্যানারে বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতার প্রকাশ্যে আসার কথা ছিল, তবে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেষ পর্যন্ত তা নিয়ে আপত্তি তোলায় সেটি বাতিল করা হয়। তখন কারণ হিসেবে অনানুষ্ঠানিকভাবে বলা হয়েছিল, এই আওয়ামী লীগ নেতারা যেহেতু প্রায় সবাই পর্যটক ভিসা বা বাণিজ্যিক ভিসা নিয়ে ভারতের মাটিতে আছেন, তাই তাদের প্রকাশ্য রাজনৈতিক কার্যক্রমে অংশ নিতে দেওয়া সম্ভব নয়। তবে হাসান মাহমুদের ক্ষেত্রে পরিস্থিতিটা আলাদা, কারণ তিনি ভারতে নন, আপাতত থাকছেন ইউরোপের দেশ বেলজিয়ামে। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ফাঁস হওয়া বিভিন্ন ছবিতে তাকে ইউরোপের বিভিন্ন দেশে সফর করতেও দেখা গেছে। ফলে হাসান মাহমুদের ক্ষেত্রে ভারতের সরাসরি কোনো দায় নেই বলেই তাকে দিল্লির প্রেস ক্লাবে এই সাংবাদিক সম্মেলন করার অনুমতি দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই সংবাদ সম্মেলনে তার সঙ্গী নিঝুম মজুমদারও লন্ডন প্রবাসী বাংলাদেশি, কাজেই তার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আবার শেখ হাসিনা প্রথমবারের মতো সাংবাদিকদের জন্য আয়োজিত একটি অনুষ্ঠানে অডিও বার্তা দিতে পারেন। প্রশ্ন হলো, এতদিন পর ঠিক বাংলাদেশের নির্বাচনের আগে আগে কেন এমনটা হচ্ছে? দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে, ভারতে থাকা এবং ভারতের বাইরে বেশ কিছু দেশের, বিশেষ করে পশ্চিমা দেশগুলোর রাষ্ট্রদূতদের সাথে গত কয়েক সপ্তাহে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের অফ দ্য রেকর্ড যোগাযোগ হয়েছে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোর প্রতিনিধিদের কাছে তারা এই বার্তা পৌঁছানোর চেষ্টা করছেন যে আওয়ামী লীগকে বাদ দিলে বাংলাদেশে মৌলবাদী শক্তির উত্থান ঘটবে এবং আঞ্চলিক ভারসাম্য নষ্ট হবে। এমনিতেই আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দাবি বরাবরই জোরালো ছিল। গত 23 ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের 5 জন প্রভাবশালী আইন প্রণেতা অন্তর্বর্তী সরকারকে একটি চিঠি লিখে আওয়ামী লীগকে সম্পূর্ণ নিষিদ্ধ করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ব্রিটিশ পার্লামেন্টেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। কমনওয়েলথ সহ একাধিক আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন নিয়ে তাদের নেতিবাচক মনোভাবের কথা অন্তর্বর্তী সরকারকে জানিয়ে দিয়েছে। সূত্রগুলো বলছে, শেখ হাসিনা 23 জানুয়ারি অডিও বার্তায় আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে বার্তা দিতে পারেন। আন্তর্জাতিক সম্প্রদায়গুলোর প্রতিনিধিদের সাথে গত কয়েক সপ্তাহ দলটির শীর্ষ নেতাদের যে যোগাযোগ হয়েছে তার প্রেক্ষিতে তিনি এমন বার্তা দিতে পারেন। এর মধ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য ক্যাম্পেইন করা হচ্ছে।
শেখ হাসিনা নিজেও অডিও বার্তায় এমন নির্দেশনা দিয়েছেন। গত 2 দিনে আওয়ামী লীগের পক্ষ থেকে আবারও মিছিল করা শুরু হয়েছে। পুলিশের একাধিক সূত্রে জানা গেছে, দলটির ঝটিকা মিছিল থামানোর জন্য এক সময় সরকারের পক্ষ থেকে ব্যাপক চাপ ছিল। এমনকি বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারও করা হয়েছিল। কিন্তু গোয়েন্দা সূত্রগুলো বলছে 25শে জানুয়ারি থেকে আওয়ামী লীগের বড় ধরনের শোডাউন শুরু হতে পারে। তবে এমন নির্দেশ দলটির শীর্ষ পর্যায় থেকে দেওয়া হয়েছে কিনা সেটি এখনো নিশ্চিত হতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো। পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মনে করেন, 21শে জানুয়ারি থেকে নির্বাচনী প্রচার শুরু হলে পুলিশ এমনিতেই ব্যস্ত হয়ে পড়বে। এর মধ্যে নির্বাচন বিরোধী একটি পক্ষ মাঠে নামলে পুলিশের পক্ষে পরিস্থিতি সামাল দেয়া কঠিন হতে পারে। গোয়েন্দাদের ধারণা, আওয়ামী লীগের যে মাঠ পর্যায়ে বা তৃণমূলে জনবল আছে এবং তাদের ছাড়া নির্বাচন করলে সেটি গণতান্ত্রিক হবে না, এমন একটি বার্তা দেশ ও দেশের বাইরে দলটি ছড়িয়ে দিতে চাইবে। দলটি নির্বাচন বর্জনের ডাকটি শুধু অনলাইনে বা দলীয় নেটওয়ার্কে নয়, মাঠের কর্মসূচির মাধ্যমেও তুলে ধরবে। আগামী কয়েকদিনের মধ্যে দলটির সভানেত্রী অডিও বার্তার মাধ্যমে দলটির কর্মসূচি ঘোষণা করতে পারেন বলে দলটির একটি সূত্র জানিয়েছে। দর্শক, হ্যাঁ ভোটের জন্য সর্বশক্তি নিয়োগ করলেও সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে বড়ই উদাসীন, সেটার প্রমাণ হলো 19শে জানুয়ারি সন্ত্রাসীদের সাথে বন্দুক যুদ্ধে র্যাবের এক সদস্য মারা গেছেন। কয়েকজন র্যাব সদস্যকে জিম্মি করে রেখেছে সন্ত্রাসীরা। এটি ঘটেছে স্বরাষ্ট্রমন্ত্রীর সেই বক্তব্যের ঠিক একদিন পর, যেখানে তিনি বলেছিলেন থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলো খালে বিলে জঙ্গলে আছে বলে তিনি নিশ্চিত হয়েছেন এবং এগুলো নির্বাচনের সময় ব্যবহার হবে না। প্রশ্ন হলো, এমন পরিস্থিতির মধ্যে আওয়ামী লীগ যদি তার শক্তি দেখাতে নামে, তাহলে সেটি অধ্যাপক ইউনূসের ঐতিহাসিক ভোটের জন্য কতটা অপ্রীতিকর আর অস্বস্তিকর হবে। জাতীয় নির্বাচন হোক বা না হোক, দেশে একটি হ্যাঁ না ভোট দিয়ে হলেও ইউনূস সরকার মানুষকে দেখানোর চেষ্টা করবে যে তারা একটি নির্বাচন করছে। প্রশ্ন হলো, মানুষ কিসে হ্যাঁ বলবে আর কিসে না? কারণ মানুষকে কখনোই এই তথাকথিত জুলাই সনদ নিয়ে সম্পূর্ণভাবে জানানোর প্রয়োজন বোধ করেনি সরকার। শুধু তাই নয়, জনগণের সামনে এই বিষয়কে ধোঁয়াশার মধ্যে রেখে 84টি ধারার একটি নথিকে 4টি প্রশ্নে নিয়ে এসে 4টির উত্তরে একটি হ্যাঁ বা না উত্তর দেওয়ার কথা বলা হচ্ছে। যদিও সরকারের তাবৎ লোকজন, কিংস পার্টি সহ সরকারি কর্মকর্তা এবং দেশের কমার্শিয়াল ব্যাংকের কর্মকর্তাদেরও নির্দেশ দেওয়া হচ্ছে জনগণের কাছ থেকে হ্যাঁ ভোট আদায়ের জন্য। মানে না বলে কোনো অপশন থাকবে না। তাহলে না অপশন রাখার দরকারটা কি ভাই? শুধু হ্যাঁ রাখলেই তো হইতো। কিন্তু মানুষের তো জানতে হবে আগে কেন, কিসে, কি কারণে তারা হ্যাঁ ভোট দেবে। দেশের মানুষকে যে ইউনূস তার খেলার পুতুল মনে করছে, তার প্রমাণ এই গণভোট। চলুন একটুখানি আলোচনা করা যাক, সরকার কেন হ্যাঁ 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 করে পাগল হয়ে যাচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন একটি গণভোট আসছে যা দেশের সাংবিধানিক কাঠামো এবং জাতীয় পরিচয়ের মূলে আঘাত হানছে। 4টি প্রশ্নের মোড়কে যা উপস্থাপিত হচ্ছে তার মূল লক্ষ্য হলো জুলাই সনদের 84টি ধারার অন্ধ বাস্তবায়ন। প্রথম 3টি প্রশ্ন নিছক প্রলোভনমূলক প্রসাধনী, যার একমাত্র উদ্দেশ্য ভোটারদেরকে মনোযোগ সরিয়ে রাখা। আসল খেলা 4র্থ প্রশ্নে, সেখানে জুলাই সনদ বাস্তবায়নের সম্মতি চাওয়া হচ্ছে। এই গণভোটের পুরো কাঠামোটা দেখলে প্রথমে যে বিষয়টা আপনার চোখে পড়বে তা হলো প্রশ্নের ভিড়। মানে ব্যালটে 4টি প্রশ্ন রাখা হয়েছে, কিন্তু বাস্তবে প্রশ্ন তো একটাই। আপনি জুলাই সনদ বাস্তবায়ন চান কি চান না? মানে 4 নম্বর প্রশ্নে সরাসরি জিজ্ঞেস করা হয়েছে, আপনি জুলাই সনদের বাস্তবায়ন দেখতে চান কি চান না, হ্যাঁ কিংবা না। জুলাই সনদে কি আছে? মানে সমস্যা হলো এই জুলাই সনদের ভেতরেই প্রথম 3টি প্রশ্ন সব ঢুকে আছে। ফলে আলাদা করে ওই 3টি প্রশ্ন করার কোনো বাস্তব প্রয়োজন ছিল না। আপনি যদি প্রথম 3টির সঙ্গে দ্বিমত পোষণ করেন তাতেও কিছু যায় আসে না, কারণ 4র্থ প্রশ্নে হ্যাঁ বললেই সবকিছু একসাথে পাস হয়ে যাবে, হ্যাঁ হয়ে যাবে। আমার কাছে এটা ভোটারদের মানসিকভাবে আকৃষ্ট করার কৌশল ছাড়া আর কিছু মনে হয়নি, কিংবা ধোঁকা দেওয়ার, বা বাংলাদেশের মানুষ যে কিছু বোঝে না, বাংলাদেশের মানুষ অশিক্ষিত, বাংলাদেশের মানুষকে আপনি যা দিবেন তাই খাবে, এরকম এই যে এনজিও চিন্তা থেকে এটা আসছে। এবং কিছু বিদেশে থাকা, বিদেশে পড়ানো একাডেমিক মানুষের মন্ত্রী, যাদের জনগণের সঙ্গে কোনো সম্পর্ক নাই, তারা আসলে
এরকম একটি জগদ্দল পাথর জনগণের ঘাড়ে চাপিয়ে দিতে চাইছে এবং বলছে যে হ্যাঁ এই পাথরটা তোকে বইতেই হবে, হ্যাঁ বলা ছাড়া তোর মানে গতি নাই, বন্দুক ধরে হ্যাঁ বলাতে চাচ্ছে জনগণকে দিয়ে। মানে বাস্তবে জনগণের সামনে প্রকৃত পছন্দের কোনো সুযোগ রাখা হয়নি। মানে এখানে আসল প্রশ্ন একটাই, আপনি কি জুলাই সনদ বাস্তবায়ন দেখতে চান? ব্যাস। তাই আমাদের বোঝা দরকার এই জুলাই সনদের ভিতরে আসলে কি আছে। এটি ছোটখাটো কোনো প্রস্তাবনা নয়, মোট ধারা 84টি। এই 84টি ধারা নিয়ে তৈরি একটি বড় নথি এটা। এর মধ্যে 47টি ধারা সরাসরি সংবিধান সংশোধনের সঙ্গে যুক্ত, আর বাকি 37টি বাস্তবায়ন হবে আইন, অধ্যাদেশ কিংবা নির্বাহী আদেশের মাধ্যমে। হ্যাঁ ভোট জিতলে পরবর্তী সংসদ এই 84টি ধারা বাস্তবায়নে বাধ্য থাকবে, আর না জিতলে পুরো সনদ বাতিল হয়ে যাবে। এতগুলো ধারার সবকিছু বলা সম্ভব নয়, তবে কয়েকটি মৌলিক দিক আমি উল্লেখ করলেই বোঝা যায় বিষয়টা কত গভীর। সবচেয়ে স্পর্শকাতর বিষয় হলো পরিচয়ের প্রশ্ন। হ্যাঁ ভোট পাশ হলে সংবিধান থেকে বাঙালি পরিচয় মুছে যাবে, নাগরিক পরিচয় হিসাবে কেবল বাংলাদেশি থাকবে। বাঙালি পরিচয়টা আমরা কোনো প্রশাসনিক দয়ায় পাইনি। 1952 থেকে 1971 পর্যন্ত পাকিস্তানের রাষ্ট্র কাঠামোর সঙ্গে লড়াই করে এই সাংস্কৃতিক পরিচয়টি বা জাতি রাষ্ট্রের পরিচয়টি আমরা প্রতিষ্ঠিত করেছি। মুক্তিযুদ্ধের সময় মানুষের মুখে মুখে ছিল তুমি কে, আমি কে, বাঙালি বাঙালি। সেই ঐতিহাসিক পরিচয় সংবিধান থেকে মুছে ফেলা নিছক শব্দবদল নয়, মানুষের রাজনীতিকে বদলে দেওয়া, মানুষের পরিচয়কে বদলে দেওয়া, অস্তিত্বকে বদলে দেওয়া। এবং কারা করছে সেটা? একটি অবৈধ ক্ষমতা দখলকারী সরকার, যাদের নিজেদের কোনো বৈধতা নেই। আর সবচেয়ে বড় কথা, বারবার এই কথাটা বলছি আমি, যে গণভোট তো সংবিধানে নেই। সুতরাং এই অগণতান্ত্রিক, অসাংবিধানিক পথে একটি গণভোট আয়োজন করছে সরকার। এটি যে কোনো সময় চ্যালেঞ্জ হবে, বাতিল হয়ে যাবে। এর সঙ্গে যদি আপনি যুক্ত করেন 1972 সালের সংবিধানের 4 মূলনীতির ব্যাপারটি, সেটিও বিলোপ করা হচ্ছে এই জুলাই সনদে। বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতার জায়গায় বসানো হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি। সমস্যা শব্দে নয়, সমস্যাটা স্পষ্টতায়। আগের 4টি ছিল নির্দিষ্ট রাজনৈতিক দিক নির্দেশনা, নতুনগুলো আসলে ঢিলে ঢালা ব্যাখ্যা নির্ভর শব্দ। প্রতিটা শব্দের আপনি ব্যাখ্যা দিতে পারবেন, যে কেউ যেভাবেই হোক। ধরুন আপনাকে যদি বলা হয় ধর্মীয় স্বাধীনতা সম্প্রীতি, মানে কি? কার ধর্মীয় স্বাধীনতা? মানে হিন্দুদের, মুসলমানের, না কার? আর ধর্মনিরপেক্ষতা হচ্ছে রাষ্ট্র সকল ধর্মের মানুষকে সমান নাগরিক সুবিধা দেবে, সবার অধিকার সমান। স্পষ্ট। সমাজতন্ত্র বাদ দেওয়া নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু বাকি 3টি মূলনীতির অপরাধ কি ছিল সেই প্রশ্নের উত্তর তো কেউ দেবে না। ধর্মনিরপেক্ষতা শব্দটিও সরাসরি বাদ দেওয়া হচ্ছে, তার জায়গায় বলা হচ্ছে সম্প্রদায়ের সহাবস্থান এবং মর্যাদা। এতে বাংলাদেশের অন্তত কাগজে কলমে যে একটি সেকুলার রাষ্ট্র, সেই অবস্থান আর থাকছে না। এই ধারণা পাকিস্তানের সংবিধান থেকে অনুপ্রাণিত হয়ে করা হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই, যা বাংলাদেশের ইতিহাস এবং বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক। সনদে কিছু ইতিবাচক দিকও নিশ্চয়ই আছে। মৌলিক অধিকারের সংখ্যা বাড়ানোর কথা বলা হয়েছে, নিরবচ্ছিন্ন ইন্টারনেটের মতো বিষয় যুক্ত করা হয়েছে, প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ 10 বছরে সীমিত করা হয়েছে, একই সঙ্গে দল প্রধান এবং প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ বন্ধ করা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়েছে। এসব প্রস্তাব অনেকের কাছেই হয়তো গ্রহণযোগ্য। বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে যে বিস্তৃত প্রস্তাবনা রাখা হয়েছে তাও নীতিগতভাবে শক্তিশালী। সরকারি কর্মচারীদের নিয়ন্ত্রণ সংসদ সদস্যদের হাতে দেওয়ার প্রস্তাব সম্পূর্ণ অব্যবহারিক এবং দুর্নীতির নতুন পথ উন্মুক্ত করবে, এটাতে কোনো সন্দেহ নেই। আর যাবজ্জীবন নির্বাচন থেকে বিরত রাখার বিধান রাজনৈতিক প্রতিহিংসার দরজা খুলে দেবে। আরো উদ্বেগের বিষয় হলো কালো টাকা সাদা করার আইনে প্রতিশ্রুতি, যা দুর্নীতিবাজদের পুরস্কৃত করবে ভয়াবহভাবে। আমরা তো প্রতি সরকারের আমলে এই কথা বলে এসেছি, কিন্তু কোনো সরকার তো সেটা শোনেনি। এই সরকার খানাটাকে সংবিধানে নিয়ে আসছে। দেশে যখন দারিদ্রতার হার 17 থেকে 28% উন্নীত হয়েছে মাত্র 1 বছরে, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, তখন এসব মৌলিক সমস্যার কোনো সমাধান এই সনদে নেই। কিন্তু একই সঙ্গে কিছু প্রস্তাব বাস্তবতা বিবর্জিত হয়েছে। সংসদের উচ্চকক্ষ আনুপাতিক প্রতিনিধিত্বের ফলে 2% ভোট পাওয়া দলও সেখানে আসন পাবে। এতে সংসদের চরিত্র আরো খণ্ডিত হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। স্থানীয় সরকার প্রশাসনিক নিয়ন্ত্রণ এমপিদের হাতে তুলে দেওয়ার প্রস্তাব সরাসরি দুর্নীতির রাস্তা খুলে দিবে।
জনপ্রশাসনকে এভাবে রাজনৈতিক নিয়ন্ত্রণে দিলে কার্যকর রাষ্ট্র ব্যবস্থা কোথাও গড়ে উঠবে না। নারী প্রতিনিধিত্ব নিয়ে প্রস্তাবগুলো কাগজে সুন্দর, কিন্তু বাস্তবতায় যে ফাঁপা তার প্রমাণ। ভবিষ্যতে ধাপে ধাপে কোটা বাড়ানোর কথা বলা হলেও বর্তমান সংসদে তা বাধ্যতামূলক করা হয়নি। ফলে এই নির্বাচনেই ইতিহাসের সবচেয়ে কম সংখ্যক নারী সংসদে যাবে। মানে এনজিও ঘরানার সরকারের কাছ থেকে এমন দ্বিচারিতা তো অপ্রত্যাশিত ছিল, তাই না? আরেকটি ভয়ঙ্কর দিক হলো, একবার কোনো অপরাধে সাজা হলে আজীবনের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা। আমাদের মতো দেশে যেখানে রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা হচ্ছে বাস্তব ব্যাপার, সেখানে এটি বিরোধী রাজনীতিকে দমন করার শক্তিশালী অস্ত্র হয়ে উঠবে। ধরুন, কালকে যদি নাহিদ ইসলামের নামে একটি মামলা হয় এবং সে সাজাপ্রাপ্ত হয়ে যায় বিএনপি সরকারের আমলে, সে তো আর নির্বাচন করতে পারবে না। তখন সবচেয়ে বিপজ্জনক হলো, এই সনদ পাশ হলে আগামী সংসদ বাধ্য থাকবে তা বাস্তবায়ন করতে। অর্থাৎ ভোটারকে বলা হচ্ছে হ্যাঁ বলুন, আর সংসদকে বলা হচ্ছে না বলার অধিকার নাই। গণভোটের নামে সংসদকে বন্দী করে দেওয়া হচ্ছে। আর যারা কখনো ভোটে জিতে ক্ষমতায় আসেনি, তারাই এখন গণভোটের ফলাফল নিজেদের পক্ষে নিয়ে আসতে উঠে পড়ে লেগেছে। ইতিহাসে প্রথমবারের মতো দেখা যাচ্ছে সরকার নিজের পক্ষে ভোট জেতাতে প্রচার চালাচ্ছে, প্রশাসনিক যন্ত্র ব্যবহার করছে, ব্যাংক কর্মকর্তাদের ব্যবহার করছে, আর বিরোধী দলকে, বিরোধী স্বরকে, যারাই এই গণভোটের বিরোধিতা করছে তাদেরকেই দমন করার চেষ্টা করছে। গণভোটের নামে যে রাষ্ট্রীয় কূ হয়ে যাচ্ছে তা আড়াল করার জন্য বেছে নেওয়া হয়েছে জুলাই সনদ নামক মোড়ক। মানুষের কাছে প্রশ্ন রাখা হয়নি, তুমি কি চাও দেশে ক্যান্সার হাসপাতাল হোক, নাকি সংবিধানে ইন্টারনেট অধিকার লেখা হোক? তুমি কি চাও দারিদ্র কমুক, নাকি প্রধানমন্ত্রী 10 বছরের বেশি ক্ষমতায় থাকতে না পারুক? কোনটা? মানুষের দৈনন্দিন জীবনের সংকট, চাল, ডাল, গ্যাস, বিদ্যুৎ, চিকিৎসা, এসবের কোনো উত্তর নেই এই সনদে। আছে শুধু ক্ষমতার নতুন খেলার নিয়ম, যেখানে জনগণ হবে দর্শক আর খেলোয়াড় হবে সুবিধাভোগী একটি গোষ্ঠী। তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো, এসব পরিবর্তন কি মানুষের দৈনন্দিন জীবনের সমস্যার সমাধান দেবে? দারিদ্র্য বেড়ে যাওয়া, শিক্ষা, স্বাস্থ্য খাতের ভাঙন, দুর্নীতি, আইন শৃঙ্খলার অবনতি, ধর্মের নামে রাজনীতির অপব্যবহার, মব, এই সমস্যাগুলোর কোনো স্পষ্ট সমাধান তো সরকার করেনি এখনো পর্যন্ত। বরং ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়ার মতো সিদ্ধান্ত পরিস্থিতিকে আরো জটিল করে ফেলবে। গণভোটে হ্যাঁ জেতানোর জন্য সরকার উঠে পড়ে লাগার মধ্যেই এর রাজনৈতিক উদ্দেশ্যটা খুব স্পষ্ট। এটি নিরপেক্ষ গণভোট নয়, বরং পূর্ব নির্ধারিত সিদ্ধান্তের একটি সিলমোহর লাগানো। বাংলাদেশের ইতিহাসে গণভোটে কখনো না জেতেনি, এবারও সেই ধারা অব্যাহত থাকার সমূহ সম্ভাবনা। জনগণের কাছে জুলাই সনদের বিস্তারিত বিষয়বস্তু পৌঁছানো হয়নি। একটি জটিল এবং দূরগামী প্রভাব সম্পন্ন সিদ্ধান্তের বেলায় জনগণকে অন্ধকারে রেখে সম্মতি আদায়ের চেষ্টা গণতান্ত্রিক মূল্যবোধের সাথে সাংঘর্ষিক। এই গণভোট বাংলাদেশের জাতীয় পরিচয়, সাংস্কৃতিক ঐতিহ্য এবং ধর্মনিরপেক্ষ চরিত্রের এক মারাত্মক হুমকি। আগেই যেটা বললাম যে বাংলাদেশের ইতিহাসে না ভোট কখনো জেতানো হয়নি, জেতানো হয়েছে সবসময় হ্যাঁ ভোটকে। এবারও সরকার হ্যাঁ ভোট নিশ্চিত করতে মরিয়া, অথচ তাদের দায়িত্ব ছিল মানুষকে পুরো সত্যতা জানানো, ভালো মন্দ দুটোই খোলাখুলি বলা। মানুষ নিজেই সিদ্ধান্ত নিত কোনটার পক্ষে রায় দেবে সে। আপনি যদি সবটা বুঝে থাকেন তাহলে ভালো, আর না বুঝে থাকলে আপনাকেও বোকা চোদু বানানোর সকল আয়োজন সম্পন্ন করে ফেলেছে ইউনূস সরকার। নির্বাচন হোক না হোক, গণভোট ইউনূস করবেই, এবং হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, আপনাকে দিয়েই হ্যাঁ জয়যুক্ত করিয়ে নেবে।